বিদেশে আর অর্থ পাচার করতে দেয়া হবে না, সতর্কবার্তা প্রধানমন্ত্রীর। মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ। দেশে প্রথমবারের মতো হচ্ছে দুটি মুক্ত অর্থনৈতিক অঞ্চল, থাকবে না কড়া বিধিনিষেধ, মিলবে শুল্কমুক্ত সুবিধা। এবং 60টি খাদ্যপণ্যের কর কমানোর প্রস্তাবেও বাজারে নেই স্বস্তি। মাসের ব্যবধানে দাম বেড়েছে বেশ কয়েকটি। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ। সঙ্গে থাকছি আমি নাজিয়া কণা। জনগণের টাকা আর পাচার হতে দেয়া হবে না। যারা দেশ থেকে অর্থ পাচার করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। মৌলভীবাজারে এই হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রস্তাবিত বাজেট জনবান্ধব। যারা বিরোধিতা করছে তারা সাধারণের বন্ধু নয়। মৌলভীবাজার থেকে শাহনওয়াজ বাবলুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাজিদুল আলম তুহিন। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার চায়ের রাজধানী শ্রীমঙ্গলে তারেক রহমান। সকাল থেকেই ছিল বৈরী আবহাওয়া। প্রধানমন্ত্রী কর্মসূচিস্থলে আসার আগে শুরু হয় ঝুম বৃষ্টি। তার মাঝেই ভিক্টোরিয়া স্কুল মাঠে ঢল নামে মানুষের। শ্রীমঙ্গলে তৃতীয় দফার ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 50 জন চা শ্রমিককে বাড়ি নির্মাণের জন্য 2 লাখ করে টাকা ও 150 শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির ঘোষণাও দেন। বক্তব্যে ভেতরে বাইরে যারা জনগণকে বিভ্রান্ত করছে তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। জনগণের অর্থ জনগণকে না দিয়ে একটি দল বিদেশে পাচার করে দিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, যারা বলে কোত্থেকে আসবে ফ্যামিলি কার্ডের টাকা, কোত্থেকে আসবে কৃষক কার্ডের টাকা, কোত্থেকে আসবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। নির্বাচনে বিএনপির ইশতেহারে অন্যতম ছিল ফ্যামিলি কার্ড। সরকার গঠনের 4 মাসের মাথায় তৃতীয়বারের মতো এই কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রত্যাশা এই কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে প্রান্তিক নারীরা যেমন স্বাবলম্বী হবে, তেমনি প্রতিষ্ঠিত হবে তাদের অধিকার। পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রান্তিক নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় স্কুল মাঠের পাশে আম ও নিম গাছের চারা রোপণ করেন তিনি। বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, আগামী 1 বছরের মধ্যে প্রতিটি উপজেলায় 8000 পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড তুলে দেবে সরকার। এ সময় বিরোধী দলের নানা বক্তব্যের সমালোচনা করেন তারেক রহমান। যারা বলে যে সরকারকে সময় দেওয়া যাবে না, তারা কি জনগণের স্বার্থে কথা বলছে না নিজেদের স্বার্থে কথা বলছে? নিজেদের স্বার্থে কথা বলছে। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। মনে আছে তো, এখানে অনেক মুরব্বী আছেন, মনে আছে তো 71-এ কি করেছিল, মনে আছে তো 86-তে কি করেছিল, মনে আছে তো এর মধ্যে এক যুগ যে আন্দোলন চলেছিল, সেই আন্দোলন তাদেরকে কোথাও আমরা কিন্তু দেখি নাই। পরে স্থানীয় দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন তারেক রহমান। শাহনওয়াজ বাবলু, চ্যানেল 24, মৌলভীবাজার। অর্থনীতিকে গতিশীল করতে দেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল গড়তে যাচ্ছে সরকার, যেখানে পণ্য কেনাবেচা হবে শুল্কমুক্ত উপায়। থাকবে না কাস্টমসের কঠোর বিধিনিষেধ। মাতারবাড়ি এবং চট্টগ্রাম বন্দরের কাছে 2 জায়গাতেই 600 একর জমির উপর গড়ে তোলা হবে এই মুক্ত বাণিজ্য অঞ্চল। দুবাইয়ের জেবেল আলী কিংবা চীনের শেনঝেন, বিশ্ব অর্থনীতির মোড় ঘুরিয়ে দেয়া এই নামগুলোর পেছনে আছে মুক্ত বাণিজ্য অঞ্চল বা ফ্রি ট্রেড জোনের জাদুকরী ভূমিকা। মানচিত্রের সীমানা যেখানে বাণিজ্যের বাধা হয়ে দাঁড়ায় না, শুল্কের বেড়াজাল থমকে দেয় না ব্যবসার গতি, অর্থনীতির সে উন্মুক্ত দুয়ারই ফ্রি ট্রেড জোন। বিশ্বের বিভিন্ন দেশে এমন উদাহরণ সামনে রেখে এবার বাংলাদেশেও প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার। এজন্য প্রাথমিকভাবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং চট্টগ্রাম বন্দরের কাছে 600 একর জমি নির্ধারণ করা হয়েছে। মোট 600 একরের জন্য মুক্ত অঞ্চল করা হচ্ছে 2টো জায়গায়। এনি ট্রেড ক্যান কাম হেয়ার। বিদেশ থেকে জাহাজ আসে, এইখানে বিক্রি করতে পারে, ট্যাক্স পড়বে না তাদের কাছে। তো সেটা বিদেশিরা একটা উৎসাহিত হবে, এবং আমরাও এখানে যদি জিনিস বিক্রি করি ট্যাক্স লাগবে না, এই সুবিধাটা। এটা হলো কি, ইন্টারন্যাশনালি আপনারা জানেন যে বেশ এরকম অনেকগুলো অঞ্চল আছে এবং অনেকগুলো দেশের মধ্যে এরকম কোঅপারেশন আছে। আমাদের এলাকার মধ্যে আমরা
কোনো ট্যাক্স ছাড়া করব, তাতে মানুষের জন্য খুব সুবিধা হয় এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। সেই কাজটা এখানে করার চেষ্টা করা হচ্ছে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভা কমিটির সভায়। CEIZ স্থাপনের জন্য স্পেশাল পারপাস কোম্পানি বাংলাদেশের সাথে ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট এবং ল্যান্ড লিজ এগ্রিমেন্ট অনুমোদন ও স্বাক্ষর নীতিগত অনুমোদন। এদিন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় রাশিয়া থেকে 30,000 মেট্রিক টন ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়। রাশিয়া থেকে ইউরিয়া সার আমদানি। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। সাধারণ নাগরিকদের জন্য এখনো স্বস্তি ফেরেনি বাজারে। বাজেটে 60টি নিত্যপণ্যের উপর কর কমানোর প্রস্তাবে যে সুফল মিলবে তারও কোনো নিশ্চয়তা নেই। সাজ্জাদুল হকের প্রতিবেদন। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে রাজধানীর মোহাম্মদপুরে বসবাস আবু রায়হানের। সিকিউরিটি গার্ডের চাকরিতে বেতন জোটে 11,000-এর কাছাকাছি। 3 জনের সংসার সামলে বাড়িতে বাবা মায়ের জন্য বরাদ্দ মাত্র 2,000। প্রায় 9.5% মূল্যস্ফীতির বাজারে নুন আনতে পান্তা ফোরানোর গল্পটা প্রতিদিনের। নিম্ন আয়, মূল্যস্ফীতি আর সামাজিক নিরাপত্তার মতো বড় শব্দের বাজেট ছুঁয়ে যায় না নিত্যদিনের দারিদ্র্যকে। না, দাম কমে নাই, দাম উঠে এসে যেটা গত মাসে ছিল এটাই আছে। সংসার চলতে একটু কষ্টই হয়, বাসা ভাড়া দিয়ে একটু কষ্ট হয়ে যায়। পেটে পিঠে টিকে থাকার লড়াইটা আবু রায়হানের মতো আরও লাখো মানুষের। বাজারে স্বস্তি নামক শব্দটাকে সাধারণের নাগালে রাখতে চলে নানা যজ্ঞ। তাই এবারের বাজেটে 60টি নিত্যপণ্যের ওপর 1, 2 ও 5% হারে থাকা শুল্ক ও কর কমিয়ে 0.5% নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের ডালটা 10 টাকা বেশি পাইতেছি, আর চাল ডাল আদার যে জিনিসপত্রগুলো আছে এরকম ভারী নেই, আগের মতোই মনে হচ্ছে। 1 মাস আগেও যেমন ছিল এখনও তেমনই আছে, কোনো পরিবর্তন হয় নাই। উল্টা তেলের দাম বাড়ছে, তারপর চাউলের দামও বাড়ছে। তবে প্রভাব নিয়ে রয়েছে শঙ্কা। সরকারি হিসেবে এবছর জুন পর্যন্ত দেশে ধান, চাল ও গমের মোট মজুদ রয়েছে 19,66,866 মেট্রিক টন। অর্থাৎ খাদ্যশস্যের সংকট না থাকলেও বাজারে পণ্যের মূল্যে মিলছে না স্বস্তি। ত্রুটিপূর্ণ সরবরাহ ব্যবস্থা, তদারকির অভাব আর ব্যয় কমার বাস্তবতার সাথে সাধারণের পকেটের যে যোজন যোজন দূরত্ব তা সামলে বাজেটে কর ছাড়ে সাধারণের স্বস্তি কতটুকু মিলবে? সিঙ্গেল ডিজিটে আমাদের মুদ্রাস্ফীতি নেমে গেছিল অন্তর্বর্তী সরকারের শেষের দিকে, এখন 10-এর উপরে অলরেডি উঠে গেছে। এই জিনিসপত্রের দাম বাড়া এটা হলে জনগণকে সবচেয়ে বেশি টাচ করে, সেটা বেড়ে যাচ্ছে। বর্তমানে দেশের খাদ্যপণ্যের বাজার প্রায় $200 বিলিয়ন। মূল্যস্ফীতি, আয় ব্যয়ের ক্রমবর্ধমান ব্যবধানে কাগজে কলমের স্বস্তি কবে পৌঁছাবে সাধারণের বাজারের ঝুড়িতে, এটাই এখন বড় প্রশ্ন। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা। টাকা ছাপিয়ে ইসলামী ব্যাংকে সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক। নতুন করে আবারও 1,000 কোটি টাকা ধার পেল ইসলামী ব্যাংক। এদিকে ব্যাংক আইনের বেশ কিছু ধারায় পরিবর্তনের সুপারিশ করেছে ব্যাংক মালিকদের সংগঠন বিএবি। টানা কর্মসূচির অংশ হিসেবে এবার কেন্দ্রীয় ব্যাংকে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। সকালে ফোরামের 3 সদস্যের একটি দল বাংলাদেশ ব্যাংকে যান। এ সময় গভর্নর তাদের সঙ্গে বৈঠকের জন্য ডেপুটি গভর্নর কবির হোসেনকে ঠিক করে দেন। তার সাথে দীর্ঘক্ষণ বৈঠকে দাবি দেওয়া তুলে ধরেন তারা। বৈঠক শেষে জানানো হয়, আইন অনুযায়ী সকল দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামকে। ব্যাংকের পুরনো এমডি ওমর ফারুক খানকে ফেরানোর বিষয়ে নতুন পর্ষদ সিদ্ধান্ত নেবে বলে জানান তারা। আমাদের পক্ষ থেকে আমরা বলেছি এমন একটা পরিচালনা পরিষদ দিবেন যেই পরিচালনা পরিষদের চেয়ারম্যান সহ সকল সদস্য হবে দল নিরপেক্ষ এবং যাদের আর্থিক কোনো কেলেঙ্কারি থাকবে না এই ধরনের ব্যক্তিকে দিবেন। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনারা ওই ধরনের ব্যক্তিদের নিয়ে অচিরে একটা বোর্ড গঠন করবে। এদিকে গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন ব্যাংক মালিক সংগঠনের সভাপতি। এ সময় তিনি ব্যাংক আইনে থাকা বেশ কিছু বিষয়ে পরিবর্তনের সুপারিশ করেন। এছাড়া ইসলামী ব্যাংক লুটেরা গোষ্ঠীর কাছে নয়, বরং সক্ষমতা থাকলে পুরনো মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার কথা জানান তিনি। আমাদের কিছু কিছু আইন কালা কানুন আছে ফাইন্যান্সিয়াল সেক্টরে, যেগুলো অ্যাড্রেস করা দরকার। তো আগে কি অপরাধ করছে তার জন্য ভালো মানুষগুলো সাফার করবে, ঠিক না? তাহলে এমন সব আইনগুলোকে এমনভাবে আবার রিভিজিট করা উচিত।
আবার এটা দেখা উচিত যে আইনগুলা বর্তমান সিনারিওতে ঠিক আছে কিনা। তারল্য সংকট কাটাতে সব মিলিয়ে মোট ৭,৫০০ কোটি টাকার ঋণ দেওয়ার কথা হয়েছে ইসলামী ব্যাংকে। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা। নবায়নযোগ্য জ্বালানিতে সরকারের লক্ষ্যমাত্রা আর বাজেট বরাদ্দে মিল নেই। এই খাতের চেয়ে বরং জীবাশ্ম জ্বালানিতেই বেশি বরাদ্দ রেখেছে, যা এক ধরনের দ্বিচারিতা। এমন পর্যালোচনায় উঠে এসেছে সিপিডি সংবাদ সম্মেলনে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ জ্বালানি খাতে পাওনা পাওয়ার হিসাব নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সংবাদ সম্মেলন, যেখানে তুলে ধরা হয় প্রতিষ্ঠানটির নিজস্ব পর্যালোচনা। বিশেষজ্ঞরা বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে মোটে ২% বরাদ্দ দিয়ে ৩০% লক্ষ্যমাত্রা অর্জন দুরূহ হবে। শুধু তাই নয়, নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে চাইলেও সরকার আদতে জীবাশ্ম জ্বালানিতেই বেশি বরাদ্দ রেখেছে। আমি যদি আমার বাসার ছাদে সোলার ইনস্টল করতে চাই, তাহলে তো সেখানে আমার কাজে আসছে না। এই ধরনের যে কন্ডিশনালিটি রয়েছে সেগুলোকে আমরা শিথিল করবার পক্ষপাতী। কতগুলো আনফেয়ার, আনজাস্ট পাওয়ার পারচেজ এগ্রিমেন্টের ভিতর দিয়ে আমরা বিদ্যুৎ ক্রয় করি। সরকার কিছু জায়গায় ইতিবাচক সিদ্ধান্ত নিলেও রাজস্ব বৈষম্য উতরাতে পারেনি। বলেন, কৃষি, শিল্প, পরিবহনে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর চাইলে রাজস্ব সুবিধা পুরো সাপ্লাই চেইনই দিতে হবে। সোলারের ইরিগেশনের জন্য যেটা সাবসিডি দেওয়া হবে, এটাকে আমাদের মূল কৃষি বাজেটের মধ্যে যে সাবসিডি দেওয়া হয় এটার সঙ্গে ইন্টিগ্রেটেড করা দরকার। পলিসিগুলো দিতে হবে হচ্ছে একেবারে বিনিয়োগ বান্ধব, যেখানে আপনার সহজেই সকলে গ্রহণ করতে পারবে। সিপিডির গবেষণা পরিচালক তাগাদা দেন ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পুনর্মূল্যায়নের, তবেই পিডিবি ক্যাপাসিটি চার্জের ঘানি টানা থেকে মুক্ত হতে পারবে। ইতিমধ্যে তাদের যে বিনিয়োগ, সেই বিনিয়োগের মুনাফা তারা ইতিমধ্যে তারা তুলে নিয়েছে এবং তারা দ্বিতীয় পর্যায়ে এখন তাদের শুধুমাত্র অপারেটিভ কস্ট দিয়ে তারা চলছে। তার লস হওয়ার খুব বড় কোনো কারণ নেই, শুধু তার অপারেটিভ এক্সপেন্ডিচারটি মেলালে এখানে হয়ে যায়। সুতরাং এখানে সুযোগ আছে রিনেগোসিয়েট করার। বলেন, পল্লী বিদ্যুৎ সহ গোটা বিদ্যুৎ খাতকে দুর্নীতিমুক্ত করতে না পারলে কোনো সুফল আসবে না। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। জনগণের উপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে নয়, বরং ন্যায্য, পূর্ব অনুমানযোগ্য, প্রযুক্তি নির্ভর এবং সর্বজনীন কর ব্যবস্থা প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য। এমসিসি আয়োজিত সেমিনারে এই কথা বলেন প্রধানমন্ত্রীর অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। বাজেট প্রস্তাব দাঁড় করিয়ে 9.5 লাখ কোটি টাকার বাজেটে বাস্তবায়ন নিয়ে শুরু হয়েছে নানা আয়োজন, যেখানে বারবার উঠে আসছে রাজস্ব ঘাটতি, ব্যাংকিং দুর্বলতা, জ্বালানি নিরাপত্তার মতো বহুমুখী চ্যালেঞ্জ। খাত সংশ্লিষ্টদের মতে, লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আয় না বাড়লে ঘোষিত বাজেট ঘাটতি জিডিপির 5.8% পৌঁছাতে পারে। এতে ঋণ নির্ভরতা বাড়বে, সেই সঙ্গে দেশের অর্থনীতির উপরও চাপ বৃদ্ধি পাবে। বলা হয়, কৌশলগত জ্বালানি মজুদের কথা বাজেটে থাকলেও আলাদা করে বরাদ্দ নেই। 50 দিনের জ্বালানি মজুদ গড়ে তুলতে প্রয়োজন প্রায় 7,000 থেকে 8,000 কোটি টাকা। এছাড়া বাপেক্সের গ্যাস অনুসন্ধান, এলএনজি আমদানির ব্যয় এবং বিদ্যুৎ খাতের বকেয়া দায়ও বাজেটে প্রতিফলন হয়নি। Foreign investors, there is a dividend rate 20% in that schedule, but for locals holding company, there is no dividend rate. এই বছরে the expected revenue collection will be around 4 লাখ থেকে 4,20,000 কোটি টাকা বা 30,000 কোটি টাকা, আর 6 লাখ 4,000 করতে গেলে আসলে অলমোস্ট 40% ইনক্রিজ করতে হবে। হয়রানি কমানো এবং পরোক্ষ কর ব্যবস্থায় সম্পূর্ণ ডিজিটাল ও স্বয়ংক্রিয় করার মাধ্যমে কেবল এই বাজেটের প্রকৃত সুফল পাওয়া সম্ভব। আলোচনায় উঠে আসে ব্যাংক খাতের উচ্চ ঝুঁকিপূর্ণ ঋণের বিষয়টিও। ব্যাংক খাতের জন্য 40,000 কোটি টাকা রাখা হলেও দীর্ঘমেয়াদী সংকট সমাধানে কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই। সেন্ট্রাল ব্যাংক থেকে ধার করা শুরু করি, মনিটর করা শুরু করি, এক ধরনের কুচক্রে পড়ে যাব, যেখানে আমাদের মুদ্রাস্ফীতি, আমাদের বিনিময় হার, আমাদের ইন্টারেস্ট রেট সবগুলি একটা ঘুরপাক করা শুরু করবে। এ সময় প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, জনগণের উপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে নয়, বরং ন্যায্য, প্রযুক্তি নির্ভর ও সর্বজনীন কর ব্যবস্থা প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য। আমাদের লক্ষ্য হচ্ছে যে দিন দিন ডিসেলারেট করবে
পরিচালন ব্যয় উইচ ইজ অপারেশন মানে যেটা রেভিনিউ বাজেট, আর অ্যানুয়াল এক্সপেন্ডিচার ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়াইতে হবে। আলোচকদের মতে রাজস্ব আহরণ, ব্যাংক খাত সংস্কার এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হলে বাজেট বাস্তবায়ন প্রায় অসম্ভব। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। শেষ করছি মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 এর এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।